আজকে আমার মেয়ে আসছে 4 মাস পর। তো আসলে আজকে কিন্তু আমার ফিলিংসটা খুবই আনন্দের আর অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আজকে দিনটা কিভাবে পার করলাম মেয়েরে নিয়া, বা আমি কিভাবে পার করলাম, কি কাজ বাজ করলাম, সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। তো আমার মেয়ে কিন্তু আমার রুমে চলে আসছে। আসলে আমার মেয়ে কিন্তু একা আসে নাই, খুব সকালে একদম সকালবেলা ঘুম থেকে আমি উঠছি, উঠতে আমার রুমের কাজ বা যত আছে সব কিছু আমি শেষ করছি। কাজ বাজ শেষ করিয়া তারপর হচ্ছে রান্না বান্না করছি, তারপর বাজার সদাই করছি। তো আসলে এই ভিডিওতে সব কিছুই আছে। একটা মেয়ের বাবার পক্ষে যে কাজটা সম্ভব, ওই কাজটা কিন্তু আমার পক্ষে সম্ভব করতে হয়। তো আসলে কতটা কষ্ট হয়, প্যারা হয়, তারপরও কিন্তু কষ্ট প্যারা আমি মনে করি না, কারণ যেহেতু আমার স্বামী বাড়িতে নাই, আমার কিন্তু এগুলা করতে হইব বাধ্য। তো যাই হোক, এই যে দেখেন এখানে পানি ফল আছে আর মিষ্টি শালুক আছে, কদবেল আছে, তারপর হচ্ছে আঙ্গুর আছে, আপেল আছে। তো এগুলো কিন্তু আমার মেয়ে আনছে। আর ব্যাগের মধ্যে আছে অনেকগুলো 3 পিস। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, আমি হচ্ছে বাজারে যাব, তো এই জন্য আমি বোরকা বললাম, রেডি হইলাম। তো সারাটা দিন আসলে অনেক কাজ বাজ কইরা তারপর হচ্ছে এখন আমি রেডি হইলাম যে বাজার সদাই কইরা তারপর রুমে রাইখা রুম টুম গুছাইয়া তারপর আমি যাবো আমার মেয়েরে আনতে। তো আসলে খুব সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠছি, আর আজকে আমার মেয়ে আইছে, আমি কিন্তু অনেকটাই আনন্দিত। আর রাত্রের থেকে আমার ঘুম হইতেছে না যে কখন রাত পাবো আর কখন আমি মেয়ের কাছে যাব আনতে। তো আসলে সকালের কাজবাজ সব শেষ করে কিন্তু আবার আমি মেয়েরও আনতে গেছি। তো শরীরটা আজকে আমার শরীরটা খারাপ কিন্তু মনটা অনেক ভালো, যেহেতু আজকে আমার মেয়ে আসছে। একটা মা বাবার সন্তান যখন বিয়ে হয় তারপর শ্বশুরবাড়ি যায়, তখনই কিন্তু কলিজাটা কেমন করে। আর 4টা মাস পরে আমার এই ছোট্ট একটা মেয়ে শ্বশুরবাড়িতে তারপর আসছে আজকে। আর 4টা মাস যে আমি আনার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমার মেয়ে আসতে চায় না। কী কারণে আসতে চায় না জানেন? শাশুড়িটা অনেক আদর করে আমার মেয়েরে, আর তাছাড়া আমার মেয়েও শাশুড়ির ছেড়ে আসতে চায় না। আমার বেয়াইন কিন্তু মুরব্বী মানুষ, অনেক বয়স হয়ে গেছে, তো আমার মেয়েরে অনেক আদর করে। আমার বেয়াইনের মেয়ে নাই, তার 5টা ছেলে, তো আমার মেয়ের অনেক আদর করে। তো আমার মেয়ের সাথে ওই বেআইনে থাকে। তো মেয়েও বেআইনরে ছাইরে আসতে চায় না। আর আমার মেয়ে যে আমার কাছে আসে না, আমার বেআইনও অনেক খুশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ে ওইখানে থাকতেছে, ভালোই ছিল, ভালোই আছে। তো এই জন্য আরও 4 মাস পর এত ছোট্ট একটা মেয়ে বিয়ে দিলাম, আর 4 মাস পর বাবার বাড়ি আসছে, চিন্তা করা যায়? দেখেন এখন কিন্তু মেয়েরা সবাই আমার মেয়ের বয়সী মেয়েরা যারা আছে সবাই কিন্তু 15-20 দিনে, 1 মাস 2 মাস পর পর মায়ের কাছে আসতেছে। তো বিশেষ করে মাঝখানে আমার কয়েকবার যাওয়া হয়েছে মেয়ের কাছে, যাইলেও কিন্তু মায়ের স্থানটার মধ্যে মেয়ে কিন্তু আসতে চায়, কিন্তু আমার মেয়েটা কী কারণে আসতে চায় না, ওইখানে মন বসে গেছে। আর বিশেষ করে সবাই আদর করে। আবার আমার মেয়ের বয়সী মেয়ের বাসুরের মেয়ে আছে, তো তার সাথে চলাফেরা বান্ধবীর মতো, এই কারণে আরও আমার মেয়ে ওইখানে থাকতে পছন্দ করে। আর শাশুড়িটা তো আর বলাই লাগে না, মায়ের মতো অনেক ভালোবাসে। আসলে সত্যি কথা বলতেছি, কিছু কিছু মানুষ কিন্তু আছে যে শাশুড়ি মুখে বলে যে মায়া হয়, ভালোবাসে, কিন্তু না, সত্যি বলতেছি আমার বেয়াইন আমার মেয়েরে অনেক আদর করে। তো আমার মেয়ে ওইখানে মায়ের আদরটা পায় বিদায় কিন্তু আর আমার মেয়ে আসতে চায় না। তো আজকে কিন্তু 4টা মাস পরে আমার মেয়ে আমার কাছে আসছে, তো আমি অনেকটাই খুশি। তো আমি যে কথাগুলো বলতে লইছি যে আমার মেয়ে আজকে আসবো, আমি ঘরে রান্না বান্না কইরা বাজার সদাই কইরা তারপর হচ্ছে রুম টুম গোছগাছ কইরা তারপর আমার মেয়ের আনতে যামু। তো আসলে অনেক দূরে আমি, তারপরেও কিন্তু রাস্তাটা ভয় করি না। আর আমার বাচ্চারা ছোটরা কিন্তু অসুস্থ, শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা কাশি কিন্তু এখনও ভালো হয় নাই। কত বড় একটা বাজারা গেছে ওইটা কিন্তু আপনারা জানেন। তো আমি হচ্ছে মেয়েরে আনতে যামু, আমি সব কাজ বাজ এদিক দিয়ে গোছগাছ কইরা রান্না বান্না কইরা রাইখা তারপরে আমি যামু। আর আজকে কয়দিন যাবত আমি নিজেও বলতেছি যে আমি বাজার সদাই করমু আমার ঘরে, আমি আমার শ্বশুরবাড়ি থেকে আসার পরে কিন্তু আমি সেরকম একটা বাজার সাজার করি নাই। তো যেহেতু আজকে আমার মেয়ে আসতেছে আর 4 মাস পরে, তো মেয়েরে কি খাওয়ামু কি করমু সেটা তো জানেনই, একটা মায়ের মন কেমন করে। আর সন্তান কিন্তু সন্তান, ওই মা তো
মা ওই মানুষ কিন্তু হয়তোবা কেমন আমি জানি না, কিন্তু আমার এই মানে মেয়ের বিষয়ে আমি কি বলবো, আমি কিন্তু এই যে 4টা মাস যাবত রুমের মধ্যে একা একা আছি। আমার বোনে যাওয়ার পর থেকে আমার ছোট বোন গেছে একদিকে, আমার মেয়েও গেছে একদিকে। আমার মেয়ে আর আমার বোন একসাথেই গেছিল, মনে হয় 2-4 দিন আগে পিস এরকম। তো আমার বোনও কিন্তু এখন তোমাতে আমার রুমে আসে নাই। হ্যাঁও গেছে 4 মাসের মতো, আমার মেয়েও গেছে 4 মাসের মতো। তো ওই তখন থেকে যে রুমের মধ্যে আমি একা, আজও আমি একাই। তো আজকে আমার মেয়েটা আসছে, আমার মন কিন্তু অনেক আনন্দিত, অনেকটাই ভালো লাগতেছে। আর একা একা থাকলে কিন্তু মনের মধ্যে অনেক কিছু পড়ে, অনেক খারাপ লাগে। তো যাই হোক, আজকে আমার মেয়েটা যেহেতু আমি আমার রুমে আনবো, আর বিশেষ করে আমি অনেক খুশি। তো আসলে কি খাওয়াবো না খাওয়াবো, কি করব না করব, মানে আমি কি করব আমি বুঝতেছি না। আসলে অনেক দিন পর আমার মেয়েটা আসতেছে। তো আমি কিন্তু তাড়াতাড়ি কাজ বাজ গুছাইতেছি, যেহেতু আমি আবার আনতেও যাওয়া লাগবো। আর আজকে আমি যে আনতে যাওয়া লাগবো, যে প্রিপারেশনটা আমি নিতেছি, এই প্রিপারেশনটা কিন্তু আমার নেওয়া লাগতো না। এই প্রিপারেশন কিন্তু নিত মেয়ের বাবাই। তো যাই হোক, ভাগ্য আছে যা, তা তো আমার করতেই হইব। তো আসলে আমি কিন্তু দেখবেন একটা মানে মেয়ের বাবাই যে কাজটা করব, ওই পরিস্থিতিটা কিন্তু আমার শিকার হইতে হয়, আর ওই কাজটা কিন্তু আমারই করতে হয়। তো আমি আসলে বাজার সদাই কইরা মেয়ের জন্য কি কি আনমু, মেয়েরে কি খাওয়ামু, কি করমু, ওইগুলা বিষয় আসে কিন্তু আমার মাথায় কাজ করে। আর বিশেষ করে মেয়ের বাবার সাথে বলছি যে আজকে মানে 4 মাস পর আমার মেয়ে আসবো। তো মেয়ের বাবা বলছে যে ঠিক আছে। তো আসলে আমার হাজবেন্ডও কিন্তু একটু কষ্ট পায়, কারণ হ্যাঁ কিন্তু অনেক আদর করে, অনেক ভালোবাসে মেয়েরে ছেলেরে। তো সব কিছু মিলে ওই, কিন্তু আমি আজকে যে প্যারাটা করতেছি, ওই প্যারাটা কিন্তু আমার হাজবেন্ড করতো, মানে সাঞ্জুর বাপে করতো। তো আসলে সাঞ্জুর বাপে কিন্তু বাড়িতে থাকলে এই কাজগুলো, এত টেনশনগুলো আমারে আমারে দিত না, বা আমিও করতে হইতো না। বিশেষ করে এই কাজগুলা কিন্তু সাঞ্জুর বাপেই করতো। তো আসলে এই যে বাজার সদাই করার বিষয় যেটা, এটা কিন্তু আমি টেনশন করা লাগতো না, হ্যাঁ বাড়িতে থাকলে হ্যাঁ নিজেই করতো। আর আমি আজকে যে আবার মেয়েরে আনতে যাবো, এইটাও কিন্তু আমার কাজ না, এটাও কিন্তু সাঞ্জুর বাপে সাঞ্জুরে যাই আনতো। তো যাই হোক, সব কিছু মিলে মানে আমি সব কিছু মেনটেন করতে হয়। তো আমার কষ্ট হইলেও আমি কষ্ট পাই না, কারণ যেহেতু আল্লাহ মানে দিছে ছেলে মেয়ে, এগুলো তো আমার সামলাইতে হইব, স্বাভাবিক। তো আমি আমার ছোট বোন আর আমার মেয়ে কিন্তু একসাথে, ওই তারা আমার আর একটা বোন আছে ওইখানে, ওইটাও কিন্তু। তো আসলে ওইখানে একসাথে থাকলে কি হইবো, আমার ছোট বোনে আসে, তারপর মানে এইখান থেকে যাওয়ার পর আমার বোনের বাসায় কয়েকবার ওই নিছে। তো যাইয়া ওইখানে থাকে, কিন্তু কারেন্টটাই কি ঝামেলা দিতেছে। তো যাইয়া ওইখানে থাকছে, 2-3 বার ওই গেছে, যাইয়া ওইখানে থাকছে। তারপরে তো মা, আমার মনে তো আর মানে না আমি কখন আনবো, কখন কি করবো না করবো। তো যাই হোক, মেয়েরে আজকে আমি আনতে যামু। তো আমি সব কিছু রেডি কইরা থুইয়া দিয়া তারপরে যামু। আর আমার ছেলেটা কিন্তু অসুস্থ, এখনও সুস্থ হয় নাই। তারপরে আমি কিন্তু এই ছেলেরে নিয়ে এদের ওদেরই করতে হয়। আজকে আমার মেয়ে যদি মানে 6-7 বছর এরকম সংসার করতো, বা আরো বয়স হইতো, বুঝতো, তাইলে কিন্তু আজকে আমার না যাওয়া লাগলেও চলতো। যেমন আমি না যাইতাম, মেয়ে আইসা পড়তো। তো আসলে আজকে কিন্তু আমার না যাইলে হইবই না, কারণ আমার মেয়ে ছোট মানুষ, মেয়ের যাই আনতে হইব। আবার মেয়ের জামাইও কুয়েতে ফোন দিছে যে মা, আপনি সকাল করে যায়েন, যাইয়া আজকে একদিন থাইকা তারপরের দিন মেয়েরে নিয়ে আইসেন। তো আসলে আমারও মানে সংসার রাইখা যাইয়া এইভাবে থাকা, তারপর রুমের মধ্যে আসা, আবার খুব খারাপ লাগে। আব্বু কথা বলো না। তো এই জন্য হচ্ছে আমি মানে সকাল সকাল রওনা দিয়ে যামু। যাওয়ার পর আমি কিন্তু থাকবো না, কারণ যেহেতু মেয়ের আব্বু মেয়ের নিয়ে আবার আসতে হইব। তো আসলে আজকে মানে মাথাটাও আমার খুব বার। আর আমার আরেকটা সমস্যা হয়ে রয়েছে, এই সমস্যাটা আমি আপনাদের সাথে বলি নাই। আমার কি সমস্যা হয়েছে জানেন? আজকে মানে কয়দিন যাবৎ 2-3 দিন হয়ে যাইতেছে, আমার গলার মধ্যে চুলের মতো একটা মানে লাগতাছে। কিন্তু আসলে আমি সাঞ্জুর বাপের সাথে বলছি যে আমার গলার মধ্যে চুলের মতো একটা কি জানি লাগিয়েছে, খুব খারাপ লাগে, নাকি আবার গলার কোনো কিছু কাইটা যাইব, না প্যাডের মধ্যে আবার নাড়ি ভুড়ি কোনো কিছু কাইটা যাবে। চুল যদি প্যাডের মধ্যে যায় তাহলে কি হইব, আমি অনেকটা ভয় পেতেছি।
তো আপনাদের ভাইয়া আবার আমারে অনেক বুঝাইছে যে না চুল কোনো প্যাডের ভিতরে যায় না। চুল কিন্তু গলার মধ্যে ওই জিহ্বায় আটকে যায়। তো আসলে তখন আমি একটু সান্ত্বনা পাই। আর আমারে আরেকজনে একটা পরামর্শ দিছে যে আমি নাকি লাইভে আসি, কথা বলি। তো এইজন্য নাকি আমার গলার মধ্যে চুল লাগছে। আমি লাইভে আসি কি লেগে। তো যাই হোক সবকিছু মিলায়ে তারপরও আমার টেনশন লাগে যে আমার চুল লাগতাছে আর আমি খানা-টানা খাইতে পারতাছি না। খুব খারাপ লাগে এই বিষয়টা। তো আজকে ৩-৪ দিন যাবত এরকম। তো আজকে আমি মানে হচ্ছে খুব সকালবেলা আমার মানে কেমন জানি লাগতাছে গলার মধ্যে। তো আমি যাইয়া বমি করতাছি। তারপর মানে উপরে একটা কেমন জানি আটকে রইছে। তো অনেক জোরে খাপ কইরা মানে করছি। তারপরে হচ্ছে আসলে আমার মানে একটা ই শক্ত একটা কি জানি আইছে জানি না। তো খুব খারাপ আছিলাম, টেনশন করছিলাম এটা নিয়া। গলার মধ্যে খুব খারাপ লাগতো। তো আসলে খারাপ লাগা কাজ করা বিষয়টা কিন্তু অনেকটাই খারাপ লাগে নিজের কাছে। তো আজকে হচ্ছে ওই বিষয়টা সংশোধন হইছে। মানে আমার গলা ক্লিয়ার হইছে। তো ভয়েসটা দিতে পারতাছি আপনাদের সাথে খুব সুন্দর কইরা। তো যাই হোক রুম-টুম সকাল ঝাড়ু-ঝাঁটা দিয়ে এই যে এক জায়গায় আমার ছেলের খেলনা-মেলনা জড়ো করলাম। আর আসলে কি রান্না-বান্না করব সেটা প্রস্তুত নিতেছি। আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠছি। আর আমার ছেলে কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই। এই যে কম্বল পেঁচি দিয়ে তারপর শুয়ে রইছে। আর আমি হচ্ছে সকালে ঘুম থেকে উইঠা কি কাজ-বাজ করছি সেটা দেখেন শেয়ার করি। একটা মরিচের ডিব্বার মধ্যে অনেকগুলা মরিচ মানে প্যাকেটের মরিচ আমি কিনে আনছিলাম গুঁড়া মরিচের গুঁড়া। ওই গুঁড়াগুলা অনেক দিন হয়েছে তো আসলে মানে বয়মের মধ্যে রাখছি মানে খাইতেছি হায়া ওই মরিচের গুঁড়াগুলা মানে ওই মরিচের গুঁড়া মানে কেমন জানি একটু হয়েছে। তো ভাবলাম একটু আজকে রোদের মধ্যে দেবো থালাত নিয়ে। তো আসলে রুমটা যে ঝাড়ু দিছি দেখেন আমি কিন্তু উঠাই নাই, একটু মাঝখানে রাখছি মানে পুরো রুম ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করছি। আর আমার ছেলেটা কিন্তু খেলতে নিলে হ্যাঁ যত খেলনাপাতি আছে সব কিছু খাটের উপরে উঠায়। তো খাটের উপরে উঠাইলে আমি খুব রাগারাগি করি, খাটের উপরে কি জন্য খেলনা উঠায়। আমি অনেক চেষ্টা করি যে বিছানার উপর যাতে কোনো কিছু না থাকে, কিন্তু ছোট বাচ্চা থাকলে যতই চেষ্টা করি কোনো কাজ হয় না। আসলে ছোট বাচ্চা থাকলে এরকম হয়। তো যাই হোক জানালাটা খুললাম, খুললে বাইরের আবহাওয়াটা রুমের মধ্যে আসুক। আর আমি রুম টুম পরিষ্কার করে চাদর মাদর উঠাইয়া তারপর হচ্ছে মানে গোছগাছ কইরা তারপর রেডি হইয়া মেয়ের কাছে যাবো মেয়ের আনতে। আর সকাল সকালেই কিন্তু এগুলো করতাছি ঝটপট কইরা, যেহেতু আমার আবার যাওয়া লাগবো, যাইয়া পরে মেয়ের আনতে হইব। তো গলার কথা যেটা বলছিলাম গলার এটা সংশোধন হয়েছে, আমি এখন ভালো আছি, গলার কোনো সমস্যা নাই। আর যদি গলায় সমস্যা থাকতো তাহলে কিন্তু এত কথা আমি বলতে পারতাম না। গলার নিয়ে অনেক ভয়ে ছিলাম, তারপর আমি কারোর সাথে বলি নাই, যেহেতু আমার ভয় দেখাইছে আমি লাইভ করি দেখে নাকি বলে আমার গলার মধ্যে এটা হয়েছে। তো যাই হোক তো এখন যে সংশোধন হয়ে গেছে গা তাইলে কি আমি তো লাইভই করছিলাম, তো সংশোধন হইলো কিভাবে তো দেখেন। আসলে অফ ক্যামেরায় রান্না বান্না করলাম, এই যে গুঁড়া মাছের চচ্চড়ি, টমেটো, আলু, পুঁটি মাছ লাল লাল করে বাইজ্জা তারপরে মানে হালকা করে ঝোল দিয়া তো রান্না করছি এটা। আর এদিক দিয়ে মুরগির মাংস নিয়ে নিছি, সব কিছু দিয়া মানে এটা মাখাইয়া তারপর আমি সবসময় এইভাবে রান্না করি, ফ্রিজের মধ্যে রাখি। আর মুরগির পাগুলা তো ভাতও হয়ে গেছে, কুকারে ভাত রান্না করছি, ভাতগুলা আমি এটার মধ্যে ডাইলা রাখছি। তো যাই হোক আসলে মুরগির পাগুলা আমি গরম পানির মধ্যে দেবো। আর মুরগির মাংসটা মাখাইয়া ফ্রিজে রাখবো, তারপরে হচ্ছে বসামো। আসলে এই সব কিছু রান্না বান্না কিন্তু আমি একটা কুকারের মধ্যেই করি। আর একটা কুকারের মধ্যে রান্না কইরা তারপর হচ্ছে আমি কড়াই পাতিলে ডাইলা রাইখা তারপরে হচ্ছে আবার এই কুকারে আমি বসাই। তো আসলে এটার মধ্যে রান্না করা আমার কাছেও ভালো লাগে, আর বিশেষ করে অলস করলে চলে না। তো যাই হোক মানে আমার কুকারে রান্না করে অভ্যাস হয়ে গেছে, এটা হচ্ছে বড় কথা। তো আমি কুকারে রান্না করি আর সব কিছু দিয়ে একটা সুবিধা আছে যার তো আমি কুকারের মধ্যে কিন্তু এই পানিটা গরম করছি মুরগির পা গুলা দেওয়ার জন্য। কি হয়েছে বাবা, আম্মুর কাছে আসো। তো মুরগির পা গুলা দেওয়ার জন্য গরম পানিটা মানে সেরকমভাবে বেশি গরম করি নাই, তাহলে কিন্তু আবার মুরগির পা গুলার থেকে মাংস উঠে যাইব। তো এই কারণে হচ্ছে পানিটা হালকাই গরম করছি। তো মুরগির পা হয় কি না হয় পানিটা
জানি না, কারণ যেহেতু ফ্রিজের মুরগির পা, তো আমি যদি এখন আমি হচ্ছে যদি দিয়ে দেই পানিটার মধ্যে মুরগির মানে পাগুলা, তখন কিন্তু বেশি ঠান্ডা হয়ে যায়। তো আসলে কি করবো, এখন আবার বুদ্ধি বাতলাইতেছি, যেহেতু মুরগির মাংস কুকারে বসাইয়া দিছি। তো আসলে মুরগির পাগুলা হইব না, পানিটা বেশি ঠান্ডা হইয়া গেছে। তো এখন ভাবতেছি আসলে মুরগির পা এই ফ্রাই প্যানটা হচ্ছে আমি কুকারের উপরে ঢাকনা যে দিয়ে রাখছি, ওই ঢাকনাটা আলগি দিয়ে উঠাইয়া তারপর হচ্ছে আমি ফ্রাই প্যানটা এটার উপরে বসাই দেবো, দিয়া তারপর ডাইক্কা রাখবো। আসলে তাইলে হইয়া যাইব পাগুলা, তারপর চিল্লা নিতে আমার সহজ হইব। তো আমি কিন্তু এইভাবেই কাজ করি। আসলে একটা কুকারের মধ্যে কাজ করা কিন্তু এরকম। তারপর আবার হঠাৎ করে মনে আমার ধরলো যে আমি মরিচ হলুদের ডিব্বা ডাব্বা যা আছে সব কিছু এগুলো আমি পরিষ্কার করি। পরিষ্কার করে তারপর এই যে মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম রোদের মধ্যে। আসলে মরিচের ফাঁকি কিন্তু রোদে দিলে কালার নষ্ট হয়ে যায়, তারপরও কিন্তু আমি রোদে দিছি যেহেতু নষ্ট না হয়। তো কালারের চিন্তা করে লাভ নাই, যেহেতু টাকা দিয়ে কিনে আনছি, নষ্ট করে অত লাভ নাই। তো এই জন্য হচ্ছে বারিন্দার মধ্যে দিলাম। আসলে সঞ্জু বয়সটা যে দিতেছি, বয়সটা কাজে লাগবো নি রে, লাগবো, কাজে লাগবো। এডি এক কানে রাখো। তো আসলে এই যে দেখেন মুরগির পাগুলা কিন্তু হইয়া গেল, আমি এখানে এইভাবে দিছি বিদায় কিন্তু হয়েছে। আর গরম ভাপ একটা উঠে ঢাকনার উপরে, তো এই কারণে হচ্ছে এইভাবে দিছি। আর এদিক দিয়ে দেখেন এই যে মরিচের ডিব্বা ডাব্বা থালাটা যা আছে সব কিছু কিন্তু গুছায় মোড়ায় মাজিয়া ধুয়ে দিছি। আমি এই মানে মরিচের ফাঁকি যে ইয়ের মধ্যে নিতাম, এটা হচ্ছে হুট করে র্যাকের মধ্যে রেখে দেবো। আর মরিচ যেটার মধ্যে সব সময় নিয়ে খাই, এটা একটু বারিন্দায় দিই যাতে একটু শুকায়। তো আসলে রুমের মধ্যে কাজ করলে কিন্তু অনেক কাজ বাজই থাকে। তো যাই হোক, আসলে আমি ভিডিওটা কিন্তু মানে আপনাদের মাঝে এখন আমি পাবলিক করলাম যে আমার মেয়েরে কিন্তু বাসায় নিয়ে আসছি। তো ভিডিওটা কিন্তু সকালবেলায় করে রাখছি। তো যাই হোক, আমরা কিন্তু মা মেয়েরা সবাই এখন একসাথে আছি। তো মুরগির মাংস রান্না করলাম, এদিক দিয়ে রান্নাও করতেছি, এদিক দিয়ে কাজও করতেছি। তো ভিডিওটাতে ভয়েস দিলাম, এখন ভিডিওটা আপনাদের মাঝে পাবলিক করলাম। এখন আমি আপনাদের সামনে কথা বলতেছি, এখন কিন্তু ভিডিওটা আরও আগেই বানাইছি। তো দেখেন আমি হচ্ছে যে মানে রাইস কুকারের ওপরে ঢাকনা না দিয়া ফ্রাই প্যানটা বসাইয়া এগুলো যে সিদ্ধ করছি মানে গরম করছি। তো এখন আবার একটু ঠান্ডা পানি দিয়ে দেবো। ঠান্ডা পানি দিয়ে তারপর সিলতে কিন্তু খুবই সহজ। এই যে দেখেন খুব সুন্দরভাবে সিল্লা নিছি। তো আসলে এইভাবেই আমি কাজ করি ধীরে ধীরে। তো এখন হচ্ছে মুরগির পাগুলার থেকে নখটি ছাড়াই নেবো। তো এই যে ছাড়াই নিলাম, তো কষানি মাংসের উপরে দিয়ে দিলাম আমি হচ্ছে মুরগির পা। আসলে কিভাবে ভিডিও বানাই সেটা কিন্তু যদি ভুল হয় অবশ্যই সবাই কমেন্টে বলবেন। ভুল হইতেই পারে, যেহেতু লং ভিডিও আপলোড দিতেছি। তো বাজার সাজারও করে আনলাম, মানে বাজার সদাই করছি। মানে যা যা শীতের তরকারি কিন্তু এখন খুব সুন্দর, বাজারে গেলে মানে কিনতে মনে চায়। তো ব্যাগ ভর্তি সদাইপাতি করে আনছি। মেয়ে যেহেতু আজকে 4 মাস পরে আসছে, আর মেয়ে কি খাইবো না খাইবো রাখমু কয়দিন, তারপর মেয়ের আস্তে আস্তে সব কিছু রান্না বান্না করে খাওয়ামো। আর আমার মেয়ের খুব পছন্দ রসুন পেঁয়াজ, তারপর শুটকি ধনিয়া পাতা দিয়ে ভর্তা। তো আমি এভাবে ওই আস্তে আস্তে রসুনগুলা ছিল্লা দিয়ে নিছি, আর কুচি কুচি করে পেঁয়াজগুলা কাটটা নিছি। আর ধনিয়া পাতা যতটি নিছি সবটি কিন্তু ভর্তার মধ্যে দিয়ে দেবো, কারণ এই ধনিয়া পাতাগুলো খুবই কচি, খুবই কড়া। এই পাতা রাখলে ফ্রিজে নষ্ট হয়ে যাবো, টাকা দিয়ে কিনে আনছি, ভর্তার মধ্যে দিলে আসলে খাওয়া হইব, এই জন্য হচ্ছে আমি নিয়ে নিছি। তো দেখেন আমার মরিচের থালাটা কিন্তু আজকে খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কাটলাম, কাটার পর আমি ভর্তার উপরে দিয়ে দিছি। আর এই ভর্তাটা কিন্তু হেভি একটা টেস্ট গ্যারান আইতেছে। আমি কিন্তু খাই নাই, আবার কেউ বললেন না যে না খাই ওই টেস্ট বলতেছে। তো গ্যারানটা আসলে খুবই মানে স্বাদের একটা গ্রান। আর যাই হোক, আমার ভিডিওটা কেমন হইলো, আর আমার মেয়ে হচ্ছে কি কি নিয়ে আসছে সেটা কি আপনাদেরকে দেখাবো না, সেটাও দেখাই। তো আমি সব কিছুতে একটু একটু ভিডিও করে রাখছি। তো মেয়েরা আনতে যাওয়ার সময় একটু ভিডিও করে রাখছি, এটা হচ্ছে প্রমাণ, না হয় বলবেন যে আমি মনে হয় যাই নাই। তো এই যে আমার মেয়ে, আমার একমাত্র কন্যা সন্তান, তো চাবি হাতে তুলে দিলাম ঘরের তালা খুলতে। তো আসলে মেয়েটাও একদম মানে হয়ে গেছে। আর মানে আস্তে আস্তে হ্যাঁ শরীরটাও খুবই ক্লান্তি হয়ে গেছে গাড়ির মধ্যে বসে থেকে, বুঝতেই পারেন। তো
তো যাই হোক, আমার মেয়ে চলে আসলো আমার রুমের মধ্যে, আমিও খুশি। আপনাদের আমার এই ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে অনেক দিন পর যদি মেয়ে মায়ের কাছে আসে, সব মায়েদেরই মনে হয় এরকম খুশি খুশি লাগে। তো আমারও এরকম খুশি খুশি লাগতেছে। তো মেয়ে কি কি আনছে, আমার মেয়ের পেজের মধ্যে কি কি থ্রি পিসের ভিডিও দিতেছে, ওই থ্রি পিস কিছু কিছু আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো যাই হোক, মেয়েরে নিয়ে রুমের মধ্যে আসছি। আল্লাহ আনছে, খুব ভালো ভালোভাবে গেছি, ভালো ভালোভাবে আসছি। তো যাই, তো মা মেয়ে ছেলে মিলে জার্নি করে আসছি। লেবু শরবত তো অবশ্যই খাইবো। আর আজকে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। আর প্যারা টেনশনটা কীরকম করছি সেটা দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।